সারাদিন নানা নিউজের ভিড়ে আপনার জানার বা জন্য দরকারি যে সংবাদগুলো অনেকগুলো আমাদের নজরে ঠিকভাবে আসে না। সেই সংবাদগুলোকে সামনে তুলে আনা এবং তার বিশ্লেষণ নিয়ে প্রতি রাতের আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন নানা ধরনের অনুপ্রেরণার গল্প শুনতে চাই। আজকে আমি সাউথ হাবিব সেতু রয়েছি আপনাদের সাথে এবং অনুষ্ঠানের শুরুটায় যেমনটি বলেছিলাম, আজকে আমরা একটি সুন্দর বিশ্লেষণও শুনবো, একটা উদ্যোগের কথা আমরা জানবো, সেই সাথে সাথে কিছু আলোর ছেলে দেখবো আমরা। একজন আমাদের সাথে যোগ দিবেন যারা আসলে এই কঠিন সময়ে হাঁসফাঁস করা একটা সময়ে অন্যরকম বার্তা নিয়ে আসছে। তাদের খবরগুলো আজকে আমরা জানবার চেষ্টা করবো, একটা প্রতিবাদের গল্প আমরা শুনবো, সেই সাথে সাথে উদ্বেগের কথাও থাকবে। তবে তার আগে এই মুহূর্তে অনলাইন নিউজগুলো আসলে কি সংবাদ পরিবেশন করছে, তাদের ওয়েব পেজগুলোতে কি রয়েছে, সেগুলো একটু চট করে আপনাদেরকে দেখিয়ে নিতে চাই। কারণ এখন তো সবাই ফেসবুক চালান, স্বাভাবিকভাবে অনলাইনেই সব কিছু দেখবার সুযোগ হয়। সুতরাং আমরা চেষ্টা করবো যে অনলাইনে এখন আপনারা কি দেখছেন বা কি দেখতে পারেন সেগুলো চট করে আপনাদেরকে জানিয়ে দেওয়া। সহকর্মীরা বড় পর্দায় সেগুলো আপনাদেরকে দেখাচ্ছেন। আমার সামনে আজকে বাংলা ট্রিবিউন শুরুতে খোলা রয়েছে এবং বাংলা ট্রিবিউনের যে হোম পেজ, সেই হোম পেজে রয়েছে 2 কোটি মানুষ 2 ডোজ টিকা পেয়েছেন, 5 কোটি মানুষ, খুব আশার সংবাদ সেটি আমাদের জন্য। এর বাইরে রয়েছে ইসি গঠনে রাষ্ট্রপতিকে 6 প্রস্তাব, ওয়ার্কার্স পার্টির ঋণের বিশেষ সুবিধা বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। এই সংবাদটি আমরা পড়তে চাই এবং এই সংবাদটিতে যেটি লেখা হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আজকে একটি অফিসিয়াল স্টেটমেন্টও দেওয়া হয়েছে যে করোনা মহামারীর কারণে ব্যবসায়ীদের আসলে যাদের অনেক ঋণ হয়ে গেছে, তাদের ঋণ খেলাপি হয়ে গেছে ইতিমধ্যে ঋণ না দেওয়ার কারণে, তাদের ঋণের 25% দিয়ে এই ডিসেম্বরের মধ্যে তাদেরকে তাদের ঋণ নবায়ন করতে হবে। শুরুর দিকে তারা দাবি করেছিলেন যেন এই ডিসেম্বরের সময়সীমাটা না রাখা হয়, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক মনে করছে যে না, এই ডিসেম্বরের সময়সীমা রাখতে হবে। এই একটি সংবাদ রয়েছে। র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন আইন প্রতিষ্ঠান নিয়োগের চিন্তা সরকারের। এটি মূলত পররাষ্ট্র সচিবকে কোট করে, মাসুদ বিন মোমিন পররাষ্ট্র সচিব, তাকে কোট করে আসলে সাংবাদিকদের মাধ্যমে এটি জানানো হয়েছে যে নিষেধাজ্ঞা র্যাবের উপর দেওয়া হয়েছে সেটি নিরসনে আসলে দূতাবাসের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা চলছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং যুক্তরাষ্ট্রের কোনো আইনি প্রতিষ্ঠান নিয়োগ করা যায় কিনা সেটিও আসলে বাংলাদেশ সরকার ভেবে দেখছে। এই ছিল বাংলা ট্রিবিউনের হোম পেজ। একটু bdnews24.com যেতে চাই, চট করেই আপনাদেরকে দেখাতে চাই যেটি হচ্ছে সংবাদটি তারা রেখেছে। দেশে ওমিক্রনের একটি সংবাদ তারা রেখেছে, এই সংবাদটি আপনাদেরকে জানাতে চাই কারণ আজকে 2 দিন ধরে কিন্তু সংক্রমণের হার 2% উপরে চলে গেছে। সেটি হচ্ছে তারা যেটি জানিয়েছে, এই যে রোগী বাড়ছে, করোনার রোগী, তার মধ্যে বাংলাদেশে আরও 2 জনকে পাওয়া গেছে। মোটমাট 4 জন এই ভেরিয়েন্টে শনাক্ত হলো। প্রথমত জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের মধ্যে আসলে এই রোগটি প্রথমে, মানে এই ধরনটি প্রথমে ধরা হয়। আর নতুন করে যারা হয়েছে তাদের মধ্যে একজন পুরুষ রয়েছেন, একজন নারী রয়েছেন, যদিও তাদের তথ্য এই মুহূর্তে দেওয়া হচ্ছে না, কিন্তু বাংলাদেশের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে ICDRB আসলে সেটি নিশ্চিত করেছে। শেষ করব যে সংবাদটি দিয়ে, সেটি হচ্ছে এনা পরিবহনের সেই বাস চালক আটক। আপনারা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখেছি এনা পরিবহন রাজধানীর উত্তরের একটি রোডে একটি মাইক্রোবাসের উপরে বিপরীত দিকের মাঝখানে আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ড ভেঙে তারপর আরেকটি বাসের উপরে এসে পড়েছে এবং সারাদিনের নানা জল্পনা শেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোমেন আসলে মঙ্গলবার সন্ধ্যায় মহাখালী বাস টার্মিনাল থেকেই ওই চালককে আসলে আটক করা হয়েছে এবং তারা জানিয়েছেন যে প্রয়োজনীয় আইনীয় যে ব্যবস্থা করা আছে তার মুখোমুখি তাকে করা হবে। এই ছিল আমাদের কাছে সংবাদ। কিন্তু আমাদের সাথে আজকে যে অতিথিরা রয়েছেন তাদের সাথে আজকের আমাদের এই আলোচনার কিছুটা তফাৎ রয়েছে। আমাদের সাথে আজকে চট্টগ্রামের 2-3টি ইস্যু নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো। আমার পেছনে যে ছবিটি দেখা যাচ্ছে সেই ছবিটা আসলে আমাদের অনেকেরই পরিচিত, সিআরবি চত্বর। আমরা সিআরবি বলা হয় চট্টগ্রামের ফুসফুস খ্যাত। সেই সিআরবিকে রক্ষার ক্ষেত্রে অনেক দিন ধরেই আসলে আন্দোলন চলে আসছে। সেই আন্দোলনে একটা নতুন মোড় এসেছে, সেই নতুন এক ধরনের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে ছবি আঁকার মাধ্যমে। সেই উদ্যোক্তাদের একজন অলোক রায় আমাদের সাথে, চিত্রশিল্পী, তিনি ভার্চুয়ালি আমাদের সাথে রয়েছেন। সেই সাথে সাথে আমাদের সাথে রয়েছেন চট্টগ্রামে গবেষণা ইতিহাস সংস্কৃতির গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান, আমাদের সাথে রয়েছেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে ইতিমধ্যেই যোগ দিয়েছেন, আমি যদি ভুল না করে থাকি বা যোগ দিবেন, সেটি হচ্ছে বই বন্ধুর সমন্বয়ক রাশিব আহমেদ। রাশিবদের উদ্যোগটা একদমই
ইনোভেটিভ, আমরা চেষ্টা করব যে সেই দিকটা একটু থাকতে। আমি প্রথমে একটু অলোক রায়ের কাছে যেতে চাই। আমি আমি ব্যক্তিগতভাবে আপনাদের এক্সিবিশন আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন। আপনারা যদি একটু উদ্যোগটা একটু তুলে ধরতেন। একটি প্রশ্ন, সেটি হচ্ছে উদ্যোগটাকে এভাবে আপনারা নিচ্ছেন সেটি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে ছবি আঁকার মাধ্যমে মানুষকে বোঝানো, একটা প্রতিবাদ দেওয়া, একটা দাবি তুলে আনা, সেটা অর্জনের ক্ষেত্রে কতটুকু সফল আপনারা হলেন? আসলে যারা চট্টগ্রামে বাস করে তারা সবাই জানেন যে তাদের জীবনে এই সিআরবি চত্বর, যেটা আপনি উল্লেখ করেছেন যে চট্টগ্রামের ফুসফুস, তা কত গুরুত্ব বহন করে। প্রতিদিন শত শত মানুষ সকাল এবং বিকেলে হাঁটতে আসে, নির্মল বায়ু সেবন করতে আসে। যখন জানা গেল যে এখানে একটি স্থাপনা হবে, তখন নানা স্তরের এবং সর্বস্তরের মানুষ, দল মত নির্বিশেষে সবাই এই প্রতিবাদে যুক্ত হয়েছেন। সাংস্কৃতিক কর্মীরা যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে আমরা শিল্পীরাও যুক্ত হয়েছি। আমরাও মনে করেছি যে আমাদেরও অংশগ্রহণটা বাঞ্ছনীয়, এবং এটা কত সুন্দরভাবে এবং কত সত্যিকার অর্থে মানুষের মনে কিভাবে পৌঁছতে পারি সেটা নিয়ে আমরা ভাবতে শুরু করি। এবং আমরা শিল্পীরা বসি এবং স্বতঃস্ফূর্তভাবে সিদ্ধান্ত নিই যে আমরা এখানে একটা আর্ট ক্যাম্প করব। সচরাচর যে ধরনের আর্ট ক্যাম্প হয়, অর্থাৎ একদিনের জন্য, সেক্ষেত্রে আমরা 1 সপ্তাহ করব। এবং আমরা এই 18 জন শিল্পী সেখানে একত্রিত হয়েছে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ছবি এঁকেছি। এই ছবি আঁকাটা অন্যান্য আর্ট ক্যাম্প বা ছবি আঁকার যে আমরা বিষয়গুলো দেখি তার থেকে একেবারেই ভিন্ন। কারণ এখানে আমরা এই আন্দোলনের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করতে চেয়েছি, সঙ্গে সঙ্গে এই চত্বরে যেই স্থাপনা গড়ে উঠবে এটার যে একটা বিরূপ প্রতিক্রিয়া, অর্থাৎ এটা পরিবেশ আন্দোলন হিসেবে এটা আমরা দেখতে চেয়েছি। এবং পরিবেশ আন্দোলনে কিভাবে একজন শিল্পী তার সৃজনশীলতার মাধ্যমে এটা তুলে ধরতে পারে। অর্থাৎ আমরা এখানে সুন্দর প্রকৃতি আঁকতে যাইনি, আমরা এখানে উপলব্ধি করতে চেয়েছি যে এই যে পরিবেশ, এই পরিবেশকে কিভাবে মানুষকে প্রতিনিয়ত যেই উপকারটুকু করে যাচ্ছে, যে মুক্ত বায়ু সেবনের জন্য, সেটা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই পরিবেশ বিঘ্নিত হলে পরে কি প্রভাব পড়তে পারে। নানাভাবে শিল্পীরা এই বিষয়গুলো তুলে ধরেছে, এবং ছবিগুলোর নাম যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন। যেমন প্রদাহ, আবার প্রদাহ বলতে এখানে আমরা শিল্পী বোঝাতে চেয়েছেন যে এই যে সবুজ চত্বর যদি আস্তে আস্তে বিলীন হয়ে যায়, সবুজ যদি হারিয়ে যায়, তাহলে সেখানে কিভাবে একটা প্রদাহ সৃষ্টি হতে পারে। অর্থাৎ আমরা দেখছি যে পৃথিবীর এক প্রান্তে যখন বন্যা হচ্ছে, আরেক প্রান্তে দেখছি আমরা যে বনের বন পুড়ে যাচ্ছে। অর্থাৎ যেই বনের কথা হলো যে সে কার্বন নিঃসরণ, সরি অক্সিজেন আমাদের দেবে, সেক্ষেত্রে তারা কার্বন নিঃসরণ হচ্ছে। ফলে এই যে পরিবেশ বিপর্যয় যে মানুষের বেঁচে থাকাকে এবং প্রাণী জগতের বেঁচে থাকাকে যে কত বিঘ্নিত করতে পারে, সেটাই আসলে শিল্পীরা নানাভাবে তাদের ছবিতে তুলে ধরেছেন। এবং আমি আরো নামগুলো বলতে পারি, যে বৃক্ষ উপাসনা, পরকালের নিঃশ্বাস, সিআরবির নিরাপত্তা, আত্মার মৃত্যু, হে ঈশ্বর কাঠের গুঁড়ো উড়ে যাচ্ছে সবখানে, মৃত বনের দরজা, এই ধরনের নামগুলো থেকে আপনারা বুঝতে পারবেন যে শিল্পীরা একেবারে ভিন্ন ভাবে ভেবেছে। এবং সত্যিকার অর্থে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন শত শত মানুষ শিল্পীদের দেখেছে কিভাবে তারা ছবি আঁকছে, এবং প্রতিদিন এসছে। এবং পরবর্তীতে আমরা যখন প্রদর্শনী করি তখন আমরা বিমোহিত হয়ে গেছি যে এত মানুষ এই ছবি ভালোবাসে এবং ছবি দেখতে এসছে, শিল্পীদের সঙ্গে কথা বলেছে, আমাদের সঙ্গে যে তাদের মত বিনিময় হয়েছে, এটা যেমন আমরা সমৃদ্ধ হয়েছে, সেই সঙ্গে যারা আমাদের সঙ্গে কথা বলেছেন, হ্যাঁ, তারাও বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে ভাবছি এবং পরিবেশ নিয়ে কিভাবে ভাবছি, আমরা এই পরিবেশকে বা সিআরবি কে কতখানি ভালোবাসি। এবং আমরাও বুঝতে পেরেছি যে মানুষ তাদের প্রাণের তাগিদে এখানে এসছে। এখানে কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন হিসেবে মানুষ আসেনি, মানুষ স্বতঃস্ফূর্ত তাগিদে শত শত মানুষ এসছে, বুড়ো থেকে বাচ্চারা নানা রকম গাছে চারা নিয়ে এসছে, চারা লাগানোর জন্য। অর্থাৎ তারা কোনো না কোনো ভাবে এই পরিবেশ নিয়ে তারা ভেবেছে। এবং সত্যিকার অর্থে বলতে গেলে চট্টগ্রামের হৃদয়ের মধ্যে এই একটু সবুজ রয়ে গেছে। আমরা চট্টগ্রামকে এক সময় জানতাম যে এটা পাহাড়ের শহর বা হিল টাউন,
আস্তে আস্তে প্রচুর পাহাড় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেখানে এই কিছুটু জায়গা যেখানে সবুজ আছে এবং শহর আস্তে আস্তে বড় হচ্ছে, একসময় 60 লক্ষ লোক ছিল, এখন শোনা যাচ্ছে 80 লক্ষ লোক। 80 লক্ষ লোকের জন্য তো আসলে সত্যি করতে কোনো পার্ক নেই চট্টগ্রাম শহরে। হয়তো পতেঙ্গা আছে সমুদ্রের পার্ক, সেটা তো অনেক দূর। প্রতিদিন শহরের মানুষ যারা বাস করে সকাল বিকাল তাদের হাঁটার জন্য, মুক্তবায়ু সেবনের জন্য এটাই একমাত্র জায়গা। আরো যে ছোট ছোট পার্ক যেগুলো আছে সেখানে বসার জায়গা নেই। অর্থাৎ এত মানুষের সেখানে আসে প্রতিদিন, সেখানে বসার জায়গা খুঁজে পাওয়া যায়। যেমন ডিসি হিল, একসময় ডিসি হিল মানুষ যেত, এখন লোকেরা এখানে আসে। এবং আপনারা যদি শুক্র শনিবার এখানে যান দেখবেন যে আপনি বসার জায়গা পাবেন না। অর্থাৎ মানুষের এই প্রিয় স্থানটিকে কোনোভাবেই যেন আমরা কোন স্থাপনা দিয়ে বিঘ্নিত না করি, হ্যাঁ, এটাই আমাদের আবেদন। এবং আমরা শিল্পীরা কোনো পরিবর্তন আনতে পারি না, পরিবর্তনটা আসলে সরকারের আনতে হবে বা রাষ্ট্রের। আমরা মানুষকে ভাবাতে পারি, মানুষের মাঝে চিন্তার উদ্রেক ঘটাতে পারি, হ্যাঁ, এবং আমরা নিজেরা ভাবতে পারি। এই ভাবনাটাই আমরা আসলে মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। এবং তারা সিদ্ধান্ত নেবেন, সে রাজনৈতিক যারা ব্যক্তিরা আছেন, যারা সরকারে আছেন, নানা ক্ষেত্রে যারা ছড়িয়ে আছেন, নানা প্রতিষ্ঠানে আছেন, তারা সেই ভূমিকাটা পালবেন। আমাদের ক্ষুদ্র প্রয়াসটুকু শুধু মানুষের মনে এই শিল্পকলার মধ্যে দিয়ে একটু নাড়া দেওয়া বা একটু পৌঁছানো। ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি আলিউর রহমান ভাইয়ের কাছে একটা প্রশ্ন নিয়ে রাখতে চাই, কিন্তু তার আগে আমি একটু মানে চট্টগ্রামের একটি ঘটনা, হালদা নদীতে, আমি সেই বিষয়টা একটু বুঝে নিতে চাই। তা হালদা গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, তিনি সেন্ট মার্টিনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি যদি ভুল না করি স্যার, তাহলে এই হালদা থেকে এ পর্যন্ত 33টি মৃতদেহ, মানে ডলফিনের মৃতদেহ পাওয়া গেছে, এবং সর্বশেষ যেটি পাওয়া গেছে সেটি 3 ফুট, প্রায় 15 কেজি ওজন। স্থানীয়রা প্রায় এই এই দৃশ্যটি দেখছেন। আমরা অতি সম্প্রতি হাতির উপরে এক ধরনের, সেটা মানুষ হাতি মারছিল সেটি আমরা লক্ষ্য করেছি, কিন্তু যে ডলফিনগুলো মারা যাচ্ছে, এটি কি আসলে পরিবেশগত বিপর্যয়ের কারণে নাকি অন্য কোনো কারণে এই মুহূর্তে এই ঘটনাগুলো দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, গতকালের যে ডলফিনটা মারা গেল সেইটা সহ গত 2017 সালের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত টোটাল 33টি ডলফিন হালদা নদীতে মারা গেছে। 2017 সালের সেপ্টেম্বর থেকে 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 18টা ডলফিন মারা গিয়েছিল। তখন আমরা সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি, এই ডলফিন গুলো কেন মারা গেছে। কারণ আমি একটু যদি ব্যাকগ্রাউন্ডটা বলি, হালদা নদীর ডলফিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে। কারণ এই গাঙ্গেয় ডলফিন বা গাঞ্জেটিক রিভার ডলফিন গুলো আমাদের গঙ্গা এবং তার শাখা প্রশাখায় আসলে বিস্তৃত। কিন্তু এই যে হালদা, কর্ণফুলী, সাঙ্গু এই পকেটের মধ্যে সে কিভাবে আসছে, কিভাবে এই পকেটের মধ্যে ফ্রেশ ওয়াটার ডলফিন গুলো কত হাজার বছর ধরে অবস্থান করছে, সেটা কিন্তু আমাদের কাছে এখনো একটা বড় বড় ধরনের একটা কোয়েশ্চেন মার্ক। এখনো আমরা এই বিষয়টা আমাদের অজানা। যার জন্য আমরা চাচ্ছিলাম এই ডলফিন গুলো হয়তো ওই গাঙ্গেয় ডলফিনের সাবস্পেসিস হতে পারে, যেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু হঠাৎ করে এই ব্যাপক হারে যখন 18টা ডলফিন মারা গেছে, তখন আমরা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়ি। এবং বাংলাদেশ মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মহোদয় আমাকে একটা চিঠি দেয়, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিকে একটা ডলফিনের পোস্টমর্টম করে যাতে এটা রিপোর্ট দেওয়া হয় কেন মারা গেছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, তারপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বন অধিদপ্তর, পশু সম্পদ, তারপরে পরিবেশ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সবাই দ্রুতভাবে আমরা একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম হালদা নদীর ডলফিনের আমরা পোস্টমর্টম করি এবং আমরা 5 দফা সুপারিশ প্রণয়ন করি। এবং এই ডলফিনটার মৃত্যুর অন্যতম কারণ ছিল মেকানিক্যাল ট্রমা, অর্থাৎ আঘাতজনিত কারণ। আমি একটু বলে রাখি, কারণ ডলফিনের মতো আঘাতটা বাইরে থেকে বোঝা যায় না, কারণ তারা চামড়ার নিচে একটা চর্বির স্তর থাকে, সেটাকে ব্লু বার বলে। ওই চর্বির মাধ্যমে তারা পানিতে বেঁচে থাকতে পারে। যখন চামড়ার উপরে কোনো একটা ছোট্ট আঘাত পায়, তাদের ইমিউনটা সেটা কিন্তু খুব দ্রুত কিন্তু রিকভার করতে পারে না তাদের, অর্থাৎ ইমিউন ক্ষমতাটা কিন্তু তাদের খুব দুর্বল। যার জন্য ওই চর্বির মধ্যে ইনফেকশন হয়ে যায় এবং ডলফিন গুলো মারা যায়। এটা অন্যতম কারণ। কারণ এখানে তখন একটা পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্পের কাজ চলছিল, এই যে বড় বড় ব্লক ফেলার কাজ। এই ব্লকের জন্য বড় বড় বার্জ এবং ট্রলার গুলো এখানে প্রতিনিয়ত যাচ্ছিল। যাওয়ার কারণে এইগুলোর যখন এই যে ছোট নদী, বড় বড় সাইজের ডলফিন, একটা 100 কেজি 80 কেজি ওজন, যখন বড় বড় বার্জ গুলো ঢুকে, তখন এসকেপ করতে পারে না নিজেকে। কারণ আপনারা জানেন ডলফিন কিন্তু চোখে দেখে না। তখন এসকেপ করতে না, যে কোনো একটা জায়গায় আঘাত লাগলে পরবর্তীটা মারা যায়। এবং আমরা 5 দফা সুপারিশ প্রণয়ন করি এবং সেই সুপারিশ সরকার বাস্তবায়ন করে। আপনি জেনে খুশি হবেন যে সরকার যে 17টা বালিমহল এজারা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এরপরে আমরা আরো যে স্টাডি গুলো করেছি, 4টা কারণে আসলে হালদাতে ডলফিন গুলো মারা যায়। এরপরে
হালদাতে যে আপনি যেহেতু এখানে প্রচুর পরিমাণে মা মাছ আছে, মা মাছের প্রজনন ক্ষেত্র এটা এটা বিশ্বের একমাত্র জরভাটা নদী, যেখান থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়, এবং এখানে মা মাছ অবৈধভাবে মা মাছ শিকারের জন্য প্রচুর পরিমাণে গিল নেট পাতা হয়। ও গিল নেটের মধ্যে যখন ছোট ছোট মাছগুলো আটকে যায় তখন ডলফিন খেতে যায়, কারণ এই ডলফিন, গাঙ্গেয় ডলফিনের সামনের মুখটা একটু, ঠোঁটটা একটু লম্বা এবং ঠোঁটের মধ্যে প্রচুর কাঁটা থাকে, দাঁত থাকে, ছোট ছোট তীক্ষ্ণ দাঁত থাকে। মাছ যখন ওই ডলফিন যখন মাছটা খেতে যায় তখন ওই জালের সাথে ফেঁসে যায়, কারণ আমরা জানি ডলফিন কিন্তু শ্বাস নেয় পানির উপর থেকে, পানির নিচ থেকে শ্বাস নিতে পারে না। ওই জালের মধ্যে যদি আধা ঘন্টা যদি ট্র্যাপ পেয়ে যায় ওই ডলফিন, তখন এই শ্বাস বন্ধ হয়ে মারা যায়। আমরা এরপরে আমরা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা গত 3 মাস আগে আরেকটা ডলফিনের পোস্টমর্টম করি, দ্বিতীয় ডলফিনের, সেখানে আমরা দেখতে পেয়েছি এটা আসলে ওই যে শ্বাসজনিত কষ্টের কারণে মারা গেছে, অর্থাৎ জালের মধ্যে ট্র্যাপ হয়ে মারা গেছে। তারপরে তৃতীয় যে কারণটা আমরা দেখেছি, আমরা 2019 সালে একটা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, একটা ডলফিনের চর্বি চুরি করার জন্য এক ডলফিনটা হত্যা করা হয়েছিল। কারণ এই চর্বিগুলো বর্ষির টোপ এবং বিভিন্ন কবিরাজি, বিভিন্ন গ্রামীণ কুসংস্কারের বিভিন্ন ওষুধের কাজে ব্যবহার করা হয় বলে প্রচলিত আছে, ওই জন্য এই ডলফিন গুলো হত্যা করে চর্বি চুরি করে ফেলা হয়। এটা একটা কারণ, আর স্বাভাবিক ডেথ তো আছেই। এই কারণেই কিন্তু ডলফিন গুলো মারা যাচ্ছে। আপনি জেনে খুশি, 2018 সালে আমরা হালদা নদীতে 167টা ডলফিনের আমরা অস্তিত্ব পেয়েছিলাম, এবং 2020 সালে সেখানে 127টা ডলফিনের আমরা অস্তিত্ব পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, 2017 সেপ্টেম্বর থেকে 33টি ডলফিন মারা গেছে। আমার মনে হয় এই ডলফিন গুলো যদি সংরক্ষণে যদি সরকার এগিয়ে না আসে, অর্থাৎ এটাকে যদি এই ডলফিন স্পেশাল কনজারভেশনের জন্য যদি এটাকে ডলফিন অভয়াশ্রম ঘোষণা করা হয়, তাহলে এই ডলফিন গুলো রক্ষা পাবে। এবং একই সাথে এই যে ড্রেজার, বালির যে ড্রেজার গুলো, বড় বড় বার্জ গুলো, ওগুলো আসলে নিষেধাজ্ঞা দিতে হবে, ওগুলো প্রশাসনের আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে, যাতে এই ধরনের কোনো বড় বড় স্যার আমি ধরতে পেরেছি, আমার আমার মনে হয় আমাদের সাথে যারা যোগ দিয়েছেন তারা সবাই বিষয়টি ধরতে পেরেছেন। আলিউর রহমান ভাই, আপনার কাছে যেতে চাই। মানে দুটি ইনসিডেন্সই আমরা দেখলাম, একটা দুইটাই আসলে মানুষের জন্যই আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আসলে চট্টগ্রামের মানুষ কি সচেতন না, না বা চট্টগ্রামের মানুষ কি সেগুলো নিয়ে উদ্বিগ্ন না? মানে দুটি ঘটনায় একদমই বিচ্ছিন্ন, এবং জাতীয় পার্সপেক্টিভে হয়তো বা মানে অঙ্কের হিসেবে খুব বড় কিছু না, কিন্তু চট্টগ্রামের মানুষের জন্য দুটি আসলে খুব বড় মানে স্পর্শকাতর বিষয়। একজন ইতিহাস গবেষক হিসেবে আপনি কিভাবে জিনিসটিকে বিশ্লেষণ করবেন? প্রথমত যেটা হচ্ছে, আমাদের স্যার যেটা বলেছেন, হালদা নদীর যে ডলফিন অথবা কর্ণফুলী হালদা মিলে যে ডলফিন, সেটা আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ অর্থাৎ IUCN থেকে একদম রেড ক্যাটাগরির প্রাণী, বিলুপ্ত প্রায় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। স্যার বলেছেন হালদা নদীর যে বালিমহল সেটা বন্ধ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সঞ্চালক যারা, অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, তারা হালদা নদীর মোহনায় প্রায় 1 শতাধিক মানুষকে বালি উত্তোলনের জন্য অনুমতি দিয়ে রেখেছে। আপনারা জানেন হালদা নদী থেকে এই মাছ কর্ণফুলী হয়ে আবার হালদায় ফিরে যায়, অর্থাৎ একটা যে তাদের বিচরণের ক্ষেত্র সেটা কর্ণফুলী পর্যন্ত। তো হালদাতে তো রয়েছে তাদের জন্য বিপদ। কোনো কারণে কর্ণফুলী মোহনায় আসলে এই যে বড় বড় ড্রেজারগুলি, মানে এখানে 1 ফুটও জায়গা নাই। আমাদের শ্রদ্ধেয় অশোক দা ঢাকা থেকে আসার সময় ফ্লাইট থেকে একটা চিত্র নিয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে পুরো বালি উত্তোলনকারী ড্রেজারে কর্ণফুলীটা ছেয়ে গেছে। তো সেখানে ডলফিন বা অন্যান্য হালদার যে মা মাছ সেগুলি বাঁচবে কি করে? বন্দর কর্তৃপক্ষ এটা নিয়ে এই পর্যন্ত কোনো ধরনের ঘোষণা দেয় নাই, এবং এত মাছ মারা যাচ্ছে, এত ডলফিন মারা যাচ্ছে সেই বিষয়ে আজ পর্যন্ত একটা কথাও বলা নাই। আমরা প্রথমত দাবি জানাবো কালুরঘাট ব্রিজ থেকে হালদা নদীর মোহনা পর্যন্ত যে কয়টা ড্রেজার বন্দর অনুমতি দিয়েছে এবং একটা অনুমতি নিয়ে 10টা কাজ করছে, সেগুলি অচিরেই বন্ধ করতে হবে। সেটা বন্ধ না করলে হালদার যে ডলফিন সেটা বাঁচানো কখনো সম্ভব নয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি জানেন এই শুধু গাঙ্গেয়, স্যার বলেছেন গাঙ্গেয় ডলফিন শুধু আমাদের সম্পদ না, সেটা পুরো ভারতবর্ষের সম্পদ এবং বাংলাদেশের ঐতিহ্য কৃষ্টির একটা অংশ। আলিউর ভাই, আমরা অবদানগুলোর কথা জানি, কিন্তু আমি একটু জানতে চাচ্ছিলাম যে চট্টগ্রামের সর্বসাধারণ তারা কি এই বিষয়ে, বা তরুণ প্রজন্ম তারা কি এই বিষয়ে খুব একটা আগ্রহী না, নাকি তারা মনে করছে যে হালদা নদীতে কটা ডলফিন মারা যাচ্ছে সেটা নিয়ে এত চিন্তার কি আছে? সিআরবিতে তো হাসপাতালই হচ্ছে, হাসপাতাল হলে তো সবাই চিকিৎসাই পাবে, তাহলে সিআরবি নিয়েও কথা বলার কি আছে? জি, হালদা নদীতে ডলফিন মারা যাচ্ছে সেজন্য চট্টগ্রামবাসী খুবই উদ্বিগ্ন, এবং প্রতিটি ডলফিন মারা যাওয়ার সাথে সাথে আমাদের সাংবাদিকরা
সেটাকে বাংলাদেশের সব পত্র পত্রিকায় কাভারেজ দিচ্ছে, এবং আপনি দেখবেন আজকে যে 33তম ডলফিন মারা গেল সেটা সব পত্রিকায় ফলো করে প্রচার করেছে এবং সচেতনতা সৃষ্টি হয়েছে। কিন্তু যারা দুর্বৃত্ত তাদেরকে নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া সেটা এখনো শতভাগ বাস্তবায়িত হচ্ছে না, সেটা হচ্ছে আরেকটা সমস্যা। আর সিআরবি নিয়ে যে কথাটা বলা হচ্ছে, সিআরবি নিয়ে যে হাসপাতাল করার দূরভিসন্ধি করা হচ্ছে, সেটা আমি মনে করি চট্টগ্রামবাসীর মানে সর্বস্তরের যে মানুষ আছে তাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং সবচেয়ে প্রাণের স্পন্দন, সেটাকে ধ্বংস করে সরকার এই কাজটা করতে যাচ্ছে। সেটা চট্টগ্রামবাসী হতে দিবে না, এই কারণে যেখানে 2009 সালে রাষ্ট্রপতি স্বাক্ষর করে সেটাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে, সেখানে আমরা দেখব পরিবেশ অধিদপ্তর থেকে কি করে তারা ছাড়পত্র পায়, সিডিএ থেকে তারা কি করে ছাড়পত্র পায়। আমরা সব ধরনের প্রক্রিয়া করে রেখেছি। যেহেতু আমি আপনি জানেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার আমি চট্টগ্রামের নেটওয়ার্ক মেম্বারদের সমন্বয়ক, আমরা সব ধরনের তথ্যপত্র সংরক্ষণ করে রেখেছি এবং চট্টগ্রামবাসীর যে অনুভূতি সেটা তো আছেই। আমরা সিডিএ থেকে তথ্য প্রযুক্তি আইনে তথ্য নিয়েছি, এটা সংরক্ষিত এলাকা, এবং পরিবেশ অধিদপ্তরকে যথাযথ অবহিত করেছি, ওয়াসাকে অবহিত করেছি। যারা হাসপাতাল করার দূরভিসন্ধি করছে তারা বোকা স্বর্গে বসবাস করে। জি আলিউর ভাই, আলিউর ভাই, আমি আপনার কাছে আবারও আমি আপনার কাছে আবারও ফেরত আসবো। আপনার কাছে আমি আবারও ফেরত আসতে চাই। তিনজন বক্তব্যের কাছ থেকে আমরা কিছু হতাশার গল্প শুনলাম। যখন আমরা প্রশ্ন করছিলাম যে আসলে চট্টগ্রামের তরুণরা কি ভাবছে, সেই সময় আমাদের কাছে আজকে আমাদের সাথে একটা অতিথি রয়েছে, একটু পরে জয়েন করেছে, রাশিদ আহমেদ, বই বন্ধুর সহ সমন্বয়ক। রাশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। রাশিদের উদ্যোগটা আমি খুব অভিভূত হয়েছি, আমার সাথে যারা অতিথি রয়েছেন তারাও শুনে অভিভূত হবেন যে ওরা প্লাস্টিকের রাস্তায় ফেলে দেওয়া যে প্লাস্টিক, সেই প্লাস্টিকের বোতল যদি আপনি বাসার বোতলগুলো যদি আপনি তাদেরকে দেন, বিপরীতে তারা আপনাদেরকে একটা বই দিবে। রাশিদ, আমি ঠিক বললাম? আপনাদের উদ্যোগ সম্পর্কে যদি জানাতেন, কিভাবে এত টাকা ম্যানেজ করবেন, মানে প্লাস্টিক দিয়ে কিভাবে বই দিয়ে আপনারা পোষাবেন, কিভাবে কতদিন চালু করতে পারবেন? আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে আজকের এই প্রোগ্রামে বই বন্ধুর হয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের যে প্রোগ্রামটা, আমরা এই প্রোগ্রামটার নাম দিয়েছি সিড ফর প্লাস্টিক, মানে প্লাস্টিকের বিনিময়ে বীজ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা এটা চট্টগ্রামের জামাল খান মোড়ে গত 16 ডিসেম্বর থেকে কার্যক্রমটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ সাড়া পেয়েছি আমরা। মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ব্যবহার্য প্লাস্টিকের যে সমস্ত ইয়েগুলো আছে তারা সেগুলো নিয়ে আসছে এবং ওখান থেকে তারা প্লাস্টিক জমা দিয়ে নিজেরা বীজ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এবং এই টোটাল প্রোগ্রামের যত আর্থিক সহযোগিতা, সেক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং মাননীয় মেয়র ওনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। পাশাপাশি চট্টগ্রামের আমাদের যারা ভলান্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবক আছেন, তারা সকলেই যার যার জায়গা থেকে চেষ্টা করছেন যেন বই নিয়ে কাজ করে নয়, পরিবেশের দিকে যেন আমরা বই বন্ধুর হয়ে কাজ করতে পারি। এবং সেই চিন্তাধারা থেকে আমাদের বই বন্ধুর যিনি সমন্বয়ক আছেন মহিউদ্দিন তুহা, উনি আসলে এই উদ্যোগটার প্রথম চিন্তা ভাবনাটা উনি নিয়ে আসেন যে আমরা শুধু বই কেন মানুষকে পড়তে দিব, আমরা যেন পরিবেশের ক্ষেত্রে আমাদের কিছু কাজ বাকি আছে। এবং সেই জায়গা থেকে আমরা সিড ফর প্লাস্টিক নিয়ে কাজ করছি। আমরা মূলত এটার উদ্দেশ্যটা হচ্ছে যেন মানুষ তার ব্যবহার্য যেই প্লাস্টিকের পণ্যটা আছে সেটা যেন তারা যত্রতত্র ফেলে না দেয়, এবং সেটার মাধ্যমে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয় যে শুধুমাত্র প্লাস্টিক আমরা ব্যবহার করে যাবো তা না, আমরা যেন পরিবেশের দিকেও যেন আমরা পরিবেশ রক্ষায় যেন সবাই এগিয়ে আসি, সেই সচেতনতাটা তৈরি করার কারণই হচ্ছে আসলে আমাদের এই সিড ফর প্লাস্টিক আর কি। এবং এটা আগামী 1 মাস এটা এভাবে চলতে থাকবে চট্টগ্রামের জামাল খান মোড়ে, এবং পর্যায়ক্রমে আমরা এটা সারা দেশে করার একটা চিন্তা ভাবনা করছি আর কি। রাশিদ, চট্টগ্রামের জামাল খান মোড়ে পাবেন, সারা দেশেও কথা বললেন, এই 1 মাস চালাতে মানে কন্টিনিউ করবেন। এই উদ্যোগটা কেন 1 মাস কন্টিনিউ করবেন, কেন বেশি সময় না, কেন বর্ষায় না, এটি জানার ইচ্ছা একটাই। আর দ্বিতীয় জানার ইচ্ছা, আমি যে আপনাকে যে প্রশ্ন করেছিলাম যে আপনারা আসলে এটি কতদিন চালিয়ে রাখতে পারবেন বলে মনে করছেন, আপনাদের এই মুহূর্তে পাইপলাইনে যে পরিমাণ ধরেন ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে? আচ্ছা, এইটা প্রথমত মানে 1 মাস করার চিন্তা ভাবনাটা আমাদের এই কারণে যে এটা আমরা একটা পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করেছি, যেহেতু এটা পরিবেশ নিয়ে আমাদের কাজ হবে, যেহেতু বই বন্ধু আসলে বই নিয়ে কাজ করে এবং আমরা এখন যেহেতু পরিবেশের দিকে ধাবিত হচ্ছি যে পরিবেশ নিয়ে আমরা আসলে কি কাজ করতে পারি, তো পাইলট প্রকল্প হিসেবে এটা আমরা চট্টগ্রামে 1 মাসের জন্য কাজ শুরু করেছি। বাট এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মানুষের যেই আগ্রহ তৈরি হয়েছে সিড ফর প্লাস্টিক নিয়ে, এই তাদের আগ্রহের কারণে আমরা এটা সামনের দিকে আরো অগ্রসর করবো। অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া, আলিউর রহমান রয়েছেন আমাদের সাথে, চিত্রশিল্পী অলোক রায় রয়েছেন। রাশিদের কথা আমরা শুনছিলাম। সময় হলো ছোট্ট একটা বিরতি নেওয়ার, বিরতির পরই ফিরছি।
স্বাগত নিউজ গ্যালারিতে। কথা হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের পরিবেশ ও প্রকৃতি নিয়ে এবং সেখানকার মানুষ কিভাবে অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটে যাচ্ছে চট্টগ্রামের পরিবেশ প্রকৃতিতে, সেটিকে কিভাবে রেসপন্স করছেন। আমাদের সাথে রয়েছেন চিত্রশিল্পী অলোক রায়, রয়েছেন লেখক ও চট্টগ্রাম সংস্কৃতি বিষয় গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান আলিউর রহমান, আমাদের সাথে রয়েছে বই বন্ধুর সহ সমন্বয়ক রাশিব আহমেদ। অলোক স্যার, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আমি আপনাদের এই আন্দোলনকে ঘিরে নানান ধরনের প্রচারও রয়েছে, মানে আপনারা যেমন প্রচারণা করছেন মানুষকে এই আন্দোলনের সাথে উদ্বুদ্ধ করতে, সবাইকে সম্পৃক্ত করতে, কিন্তু এক ধরনের লোক, কিছু কিছু লোক চট্টগ্রামে যারা বলছেন যে আসলে এই হাসপাতালটি পার্শ্বসজ্জ করা হলেও এটি আসলে সিআরবির যে মূল যে চত্বর বা আশেপাশের যে এলাকার, এটির যে 25 একরের জায়গা, সেই জায়গাটিতে খুব একটা হস্তক্ষেপ করবে না। অন্যান্য অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আসলে এইসব আন্দোলনকে, মানে আপনাদের আন্দোলনকে পেট্রোনাইজ করার চেষ্টা করছে, যে যাদের এই হাসপাতালটি হয়ে না উঠে। বিষয়টিকে আসলে এরকম সিম্পল, মানে এত সরলীকরণ করা যায়? আসলে আমি যদি এইভাবে বলি যে এই জায়গাটা ইতিমধ্যেই মলিন হয়ে আসছে, কারণ এই রেলওয়ের এই দিক দিয়ে যে 7 রাস্তার মোড় বলা হয়, কয়েকটি রাস্তা মিলিত হয়েছে, তারপর এই দিক দিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। এতে করে হয়েছে কি, শত শত গাড়ি যাচ্ছে। এটা ইতিমধ্যেই আসলে এই পরিবেশে বিপর্যয়ের নানা রকম আলামত আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে যদি 500 বেডের হাসপাতাল হয় এবং নার্সিং হোম হয়, মেডিকেল কলেজ হয়, সেক্ষেত্রে কি হবে যে সেখানে লোক সংখ্যা আরো বেড়ে যাবে। এবং আপনারা জানেন যে যেখানেই লোক বসতি বাড়ে সেখানে চারদিকে প্লাস্টিক থেকে শুরু করে সব সবুজ মলিন হয়ে যায়। এবং পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ নিয়ে সবাই ভাবছে। এবং আমাদের মতন দেশ, যেটা ছোট্ট দেশ, সেখানে আমাদের জায়গা অত্যন্ত কম, সেই তুলনায় আমাদের লোক সংখ্যা এত বেশি। সেক্ষেত্রে আমাদের তো প্রতিটা ইঞ্চি ব্যবহার করার আগে চিন্তা করতে হবে। এবং আরো একটি তথ্য এখানে পরিষ্কার হওয়া উচিত যে এটা আসলে ব্রিটিশ আমলে যখন ব্রিটিশরা রেলওয়ে করেন, আসাম বেঙ্গল রেলওয়ের এটা প্রধান অফিস ছিল। তো তখন থেকে এই পরিবেশটা, এই পাহাড়, এই পুরো অঞ্চলটা নিয়ে ব্রিটিশরা তাদের নানা স্থাপত্য করেছে। সেই অর্থে এটা হেরিটেজ সাইট হিসেবে এটা ঘোষণা করা হয়েছে এবং ডিটেইল এরিয়া প্ল্যানে এটা হেরিটেজ সাইট। অর্থাৎ হেরিটেজ সাইটে কোনো কিছু করার আগে অবশ্যই ভাবতে হবে। এবং আরেকটা জিনিস মানে না বললেই নয়, আমি জানি না কারা বিরোধিতা করছে বা কারা এটা করছে। আমার মনে হয় যে আসলে যা হয় যে আমরা যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা সেই অর্থে কোনো রাজনৈতিক দল না, আমরা মানুষকে সচেতন করতে চাচ্ছি। আমার মনে হয় যে যদি সুযোগ থাকে, চট্টগ্রামের মানুষের যদি ভোট নেওয়া হয়, তাহলে হয়তো বোঝা যাবে যে চট্টগ্রামের মানুষ সত্যিকার অর্থেই তারা চাচ্ছে কিনা এখানে কোনো হাসপাতাল হোক। আসলে রেলের অনেক জায়গা পড়ে আছে, অনেক জায়গা আছে, সেখানে এই হাসপাতাল হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে মানে শুধু মানে ভোট সেই অর্থে আমি বলতে চাচ্ছি না, যে সাধারণভাবে একটা জরিপ করা যেতে পারে, সাধারণ একটা জরিপই করা যেতে পারে যে আসলে মানুষ কি চাচ্ছে। জরিপ করা, হ্যাঁ। আর আমি মনে করি যারা আমাদের জনপ্রতিনিধি, তারা জনগণ এবং যারা এক্সপার্ট হয়, বিশেষজ্ঞ, তাদের মাঝখানের লোক। অর্থাৎ জনগণ কি চায় তারা জানবে এবং তারা বিশেষজ্ঞদের কাছে যাবে যে জনগণ এটা চাচ্ছে, এটা তাদের জন্য মঙ্গল না অমঙ্গল। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে ঢাকা শহরে যেখানে এত লোকের বাসের কারণে দম বন্ধ হয়ে আসছিল, ফলে আমাদের হাতির জেল খুলতে হয়েছে, সেখানে আমাদের চট্টগ্রামে তো আর কোথাও জায়গা নেই। তো আমরা কেন যতটুকু জায়গা আছে সেটাকে বন্ধ করব? আমরা আরো খুলে দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি যে পুরো পাহাড়, পুরো অঞ্চলটা নিয়ে একটা পার্ক হওয়া উচিত। এবং পৃথিবীর সব বড় শহরে বড় বড় পার্ক আছে। এবং আপনি যদি জেনে অবাক হবেন যে বাংলাদেশে বেশিরভাগ শহরগুলোতে নিচের তলায় যারা বাস করে, একতলা বা দোতলায়, তারা দিনের বেলা বাতি জ্বালিয়ে রাখে। এবং আজকাল মানুষের কোনো উঠোন থাকে না, তাদের যে ব্যালকনি বলতে একটা খাঁচা থাকে। সেই ক্ষেত্রে মানুষের তো একটা সময় কোনো না কোনো সময় তার ইচ্ছা হয় যে সে মুক্ত বায়ু সেবন করবে, সকালে অথবা বিকালে। এবং ছুটির দিন শত শত মানুষ এখন ঘর থেকে বেরোয়। এই ঘর থেকে বেরিয়ে তারা এই জায়গায় খুঁজবে যে তার মনে হবে যে একটু খোলা জায়গায় এসছি, সে প্রশান্তি চাইবে।
আরেকটা স্যার, হলো আমি ধরতে পেরেছি স্যার, আমাকে একটু আরেকজনের কাছে একটু প্রশ্ন রাখতে হচ্ছে। আলিউর রহমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এই যে একটা ধরনের কথা বলা হয় যে আসলে অনেকেই এক ধরনের প্রোপাগান্ডা রয়েছে এই হাসপাতালটি না হতে দেওয়ার পিছনে, এবং যেই কারণে আসলে শিল্পী মানুষ অলোকদা তিনি আসলে উত্তর দিতে যে কিছুটা বিব্রত হয়েছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের এই আন্দোলনের বিরুদ্ধে তো নানান ধরনের কথা বলা হয়, সেটিকে আপনারা ডিফেন্ড করেছেন কখনো, বা আপনারা কি সেটি নিয়ে খুব বেশি চিন্তিত? আমি যদি কোড অ্যান্ড আনকোড করি তাহলে রেলের যিনি কর্মকর্তা রয়েছেন সিআরবিতে, তিনি বলেছেন যে এই আন্দোলনটি আসলে মাথা ব্যথা নেওয়ার মতো বা খুব আমলে নেওয়ার মতো কিছুই না। না না, আসলে সেটা শুধুই প্রপাগান্ডা। এখানে অলোকদা যে কথাটা বলেছেন সেটা শতভাগ সত্যি। এখানে কেউ কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে আন্দোলন করতে আসে নাই। চট্টগ্রামের সকল স্তরের জনগণ এই সিআরবি রক্ষার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। আমরা যদি কালকে সর্বসাধারণকে আহ্বান করি, সবাই দেখবেন যে সিআরবিতে এসে অবস্থান করবে, এবং রেলওয়ের যে উদ্যতপূর্ণ কর্মকাণ্ড সেটা হচ্ছে, এখানে আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনি জানেন যেখানে একজন সাধারণ পাবলিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়, সেখানে শহরের মাঝখানে শহরের ফুসফুস ধ্বংস করে একটা বেসরকারি বুর্জুয়া বেনিয়াদের জন্য যে হাসপাতাল, সেটা কিভাবে করার সাহস করে, এবং সেটা নিয়ে রেলওয়ের যিনি কর্মকর্তা আছেন অথবা রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা কি করে কথা বলেন সেটা আমাদের মাথায় আসে না। আমরা ওনারা যেটা সয়েল টেস্টের নামে একটা ডিপ্টিবল করতে চেয়েছিল, সেটা আমরা বন্ধ করেছি। ওনারা এখন মৌখিকভাবে বলছে আমরা কাজ করব। আমরা তাদেরকে বলেছি আপনারা দয়া করে আসুন সিডিএতে একটা প্লেনের জন্য আবেদন করুন, তখন দেখবো আপনারা কোন গভীর জলের মাছ আর আমরা কোথায় থাকি। কারণ আমি ব্যক্তিগতভাবে যে কথাটা বলতে পারি, এই পর্যন্ত বাইজিদ বোস্তামি পুকুর, লালদিঘি নিয়ে অর্থাৎ চট্টগ্রাম শহরে যেই কয়টা জনস্বার্থে রিট হয়েছে, আমরা কোনোটাতে হারি নেই, কারণ আমরা জনগণের স্বার্থ নিয়ে এবং জনগণের অনুভূতি নিয়ে কাজ করি। বাহ। সিআরবি হচ্ছে চট্টগ্রামে এই পর্যন্ত যত সামাজিক আন্দোলন হয়েছে, অর্থাৎ ইতিহাস ঐতিহ্য রক্ষার জন্য যে আন্দোলন হয়েছে, তার চেয়ে সবচেয়ে বেশি বড় ক্যানভাসে আন্দোলনটা হচ্ছে। সর্বস্তরের জনগণ এখানে অংশগ্রহণ করছে, গত 6 মাস ধরে আন্দোলন চলছে। আমি বুঝি না এখানে যারা দেশ চালাচ্ছে অথবা রেলওয়েতে যারা আছে তারা কোথায় কিভাবে ঘুমোচ্ছে অথবা কানে তুলো দিয়ে আছেন, জনগণের অনুভূতির কথা শুনছেন না। জনগণ যখন সোচ্চার হয়ে রেলওয়ে খারাপ করবে, অবস্থান ধর্মঘট করবে, তখন তারা কোথায় যায় আমরা দেখব। জি, ধন্যবাদ আলিউর রহমান আপনার কাছে। আমি আর একটু রাশিদ আপনার কাছে যে শুনতে চাই, অনেকগুলো হতাশার কথা শুনলাম, কিন্তু আপনার কাছ থেকে নিশ্চয়ই আশার খবর শুনবো যে আপনার এই যে বিজি দেওয়ার কর্মসূচি আপনারা 1 সপ্তাহ 1 মাস ধরে দিবেন, কি পরিমাণ মানুষকে আপনারা বীজ দিতে পারবেন বলে আপনারা মনে করছেন, এবং কতটুকু প্লাস্টিক অপসারণ করতে পারবেন? আমি জানি আপনারা আপনাদের যেই কজন ভলেন্টিয়ার, সেই ভলেন্টিয়ারদের চট্টগ্রাম শহর পরিষ্কার করা তো সম্ভব না, সেটি আপনাদের কাছে আমার দাবিও না, কিন্তু আপনারা কোনো সংখ্যা চিন্তা করেছেন কিনা যে না ভাই আমরা এতটুকু চেষ্টা করব আমাদের জায়গা থেকে? আমরা আসলে মানে সংখ্যার দিক থেকে হয়তো এখনই বলতে পারবো না, বাট এখন পর্যন্ত আমরা গত 16 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু করেছি তার মধ্যে হচ্ছে 20,000-এর মতো বীজ আমরা চট্টগ্রামবাসীকে দিয়েছি, এবং আমাদের হিউজ পরিমাণ, একটা বলতে গেলে যে প্রায় অনেক প্লাস্টিক আমরা জমা করেছি, যেটা সিটি কর্পোরেশন তাদের রিসাইকেলিং এর মাধ্যমে এগুলো তারা হয়তো পুনরায় আবার কোনো কাজে ব্যবহার করবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি বীজের পরিমাণ আরো বাড়ানোর জন্য, এবং সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন অনেকেই সহযোগিতার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এবং আমরা আশা করছি যে সিটি কর্পোরেশন ভবিষ্যতে হয়তো আমাদের এই প্রোগ্রামটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এবং পাশাপাশি শুধু আসলে আমরা যারা বইবন্ধুর যারা কাজ করছি, যারা ভলান্টিয়াররা কাজ করছে চট্টগ্রামের, তারা প্রত্যেকে আসলে প্রতিদিনই অক্লান্ত পরিশ্রম করছে সিট ফর প্লাস্টিককে সফল করার জন্য, এবং চট্টগ্রামের মানুষের কাছে এই আহ্বানটা পৌঁছে দেওয়ার জন্য যে প্লাস্টিকের বিনিময়ে আসলে আমরা বীজ দিচ্ছি। সেটা শুধু যে আমরা দিচ্ছি আজকে, হয়তো আমরা খুব বেশি দিন দিতে পারবো না, কিন্তু প্রত্যেকটা মানুষ যেন, চট্টগ্রামবাসী যেন তাদের নিজস্ব জায়গা থেকে যেন আসলে পরিবেশের জন্য তারা সচেতন হয়, এবং তারা যেন প্লাস্টিকের বদলে যেন তার পরিবেশকে নিয়ে কাজ করে, এবং প্লাস্টিকটাকে যেন শুধুমাত্র যেখানে সেখানে ফেলে যেন আসলে পরিবেশ ক্ষতি না করি, সেই জায়গা থেকে তারা প্রত্যেকে সচেতন হয়। সেই চেষ্টাটা আসলে আমাদের ভলান্টিয়াররা করে যাচ্ছে আর কি। অসংখ্য ধন্যবাদ রাশিদ আহমেদ আপনাকে। আমাদের সাথে আলিউর রহমান ছিলেন, অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া ছিলেন, এবং শিল্পী অলোক রায় ছিলেন। আপনাদের সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, সেই সাথে সাথে আজ নিউজ গ্যালারির আয়োজন এখানেই শেষ করতে যাব, কিন্তু প্রতিদিন যাবার সময় যেটি বলে যাই, আজকে গত দুদিন বলি নাই কারণ সংক্রমণের হার অনেক কমে এসেছিল, হয়তো বা শেষ বেলা একবার করে বলতাম, কিন্তু আবারও কিন্তু সংক্রমণের হার বাড়ছে এবং 1% যেই সংক্রমণের হার গত এক মাস ধরেও ছিল সেটি 2% চলে গেছে। এবং করোনা কিন্তু এভাবেই প্রতিবার যতগুলো ঢেউ এসেছে এভাবেই এসেছে। প্রথমে আমরা খুব একটা গা করিনি, মনে করেছি না হবে না, কিন্তু শেষমেশ এর গাফিলতির কারণে আমাদেরকে আসলে অনেক বেশি ক্ষতিপূরণ দিতে হয়েছে। আশা করি এবার সেই ভুলটি আমরা করবো না, অবশ্যই সামাজিক বিধি মেনে চলবো এবং যে যেখানে জীবনের এবং জীবিকার প্রয়োজনে বের হবো অবশ্যই মাস্ক করবো। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।